নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি কেন্দ্রের বাম প্রার্থীরা। তালিকায় রয়েছেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনও। বড়সড় সাফল্য রেলওয়ে পুলিশের। জলপাইগুড়ি রোড স্টেশনে তল্লাশি চালিয়ে দিল্লিগামী ট্রেন থেকে ভুয়ো নথি ব্যবহার করে অন্যত্র যাওয়ার চেষ্টায় থাকা যাত্রীদের আটক করল পুলিশ। জিজ্ঞাসাবাদে উদ্ধার হলো একাধিক বাংলাদেশি পরিচয়পত্র সহ অন্যান্য জিনিস। জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি কেন্দ্রের বাম প্রার্থীরা। জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা সিপিআইএম সম্পাদক যথাক্রমে পীযূষ মিশ্র ও সমন পাঠক, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জিয়াউল আলম, আরএসপি জেলা সম্পাদক সন্তোষ সরকার, জেলা নেতা প্রকাশ রায়, সিপিআই নেতা রাহুল হোর, সিপিআইএম ও আইএসএফ দলের কর্মী ও নেতৃবৃন্দ। জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের মনোনীত সিপিআইএম প্রার্থী খরেন্দ্রনাথ রায়, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দিলীপ সিং, ময়নাগুড়ি কেন্দ্রের বামপন্থী দলসমূহের সমর্থিত আরএসপি প্রার্থী সুদেব রায়। ঢাকঢোল, লাল বেলুন সহযোগে সুসজ্জিত মিছিলে পা মেলার অসংখ্য মানুষ। বামপন্থী দলসমূহের প্রার্থীরা সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিল শুরু করে ডিবিসি রোড, থানা মোড়, পোস্ট অফিস মোড়, পিডব্লিউডি মোড় হয়ে বিএম অফিস চত্বরে প্রবেশ করেন। মিছিল শহর পরিক্রমা করার সময় বহু মানুষ হাত নাড়িয়ে বামপন্থী প্রার্থীদের উৎসাহিত করেন এবং পাশে থাকার বার্তা দেন। আপনার রাজগঞ্জে হেভিওয়েট প্রার্থী স্বপ্না, তার পাশেই ওই বিষয় নিয়ে হেভিওয়েট বলে কিছু নেই, জনসাধারণ রায় দেবে। কীভাবে এই ইস্যু লড়াই করে এতদিন তো প্রচার করলেন আপনি? লড়াইটা হচ্ছে কি আমাদের ইস্যু ভিত্তিক লড়াই। মানুষের কাজ নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, শিক্ষার ব্যবস্থা বেহাল, কৃষি পণ্যের দাম পাচ্ছে না, সবটা মিলে জ্বলন্ত যে সমস্যাগুলো এগুলোতে সাধারণ মানুষ কথা বলছে, তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে। এতেই প্রমাণ হয় যে মানুষ কথা বলতে পারছে, ভোটটা আমাদের পক্ষে নিশ্চয়ই হবে। রাজগঞ্জ তৃণমূলের ঘাঁটি হলে খগেশ্বর পেত, খগেশ্বর একটা সংগঠন ছিল, সে পেল না, নতুন করে তাদের নতুন মুখ আনতে হলো, কারণ পুরান মুখ দিয়ে আর চলছে না। সেই কারণে ঘাঁটি আমরা কি করে বলবো? স্বপ্নকে হেভিওয়েট বলবো না, সে রাজনীতি ক্ষেত্রে তার একদম প্রথম অবস্থা, সে রাজনীতি কিছু বুঝে না, তাকে হেভিওয়েট কি করবো? কি নাম আপনার? খরেন্দ্রনাথ রায়। কিভাবে দেখছেন লড়াইটাকে? লড়াইটা আবার দুর্দান্ত লড়াই, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষ আমাদের পাশে আছে। এবার লাল ঝড় উঠবে। তৃণমূল বিজেপি কতটা ফ্যাক্টর আপনার ওখানে? হাড্ডাহাড্ডি লড়াই আছে আমাদের এখানে, এবং ইঞ্চিতে লড়াই হচ্ছে। ত্রিমুখী লড়াই হবে। ত্রিমুখী লড়াই। জমি আপনারা ছাড়ছেন না, জমি আমরা ছাড়ছি না। মানুষের সাড়া কেমন পাচ্ছে? মানুষের সাড়া নিয়ে আজকে নমিনেশন সাবমিট করছি আমি, প্রচুর সাড়া রয়েছে আমার। জাতীয় কংগ্রেসের রাজগঞ্জ বিধানসভার প্রার্থী তুষার কান্তি রায় আজ তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিতে যান। তিনি বলেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রতিবাদে সাধারণ মানুষকে নিস্তার দিতে রাজগঞ্জের জাতীয় কংগ্রেস প্রার্থী হয়েছি আমি, আর তাই আজ নমিনেশন জমা দিতে গেলাম। নমিনেশন জমা দিতে গিয়ে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। সামান্য দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নমিনেশন জমা দেন জাতীয় কংগ্রেসের এই তরুণ প্রার্থী। কি বলবেন আজ প্রার্থী নমিনেশন দিতে যাচ্ছেন? আজ যেটা নমিনেশন দিতে যাচ্ছি, যাতে আগামী দিনে তৃণমূলের দুর্নীতি থেকে মানুষকে রক্ষা করা, বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ যাতে বৃদ্ধি পায় তার ব্যবস্থা করা, এবং বিজেপিকে এই সাম্প্রদায়িকতা রুখতে আমাদের আজকে নমিনেশন ফাইল এবং এর বিরুদ্ধে লড়াই আমাদের। দেশের যা
অবস্থা, বিজেপি কর্তৃক যা দুরবস্থা এবং রাজ্যের যে অসহনীয় অবস্থা, তার বিরুদ্ধে রাজগঞ্জের তরুণ প্রার্থী দাঁড়িয়েছে। কি নাম ওনার? দেবব্রত নাগরাও আছেন। তারা রাজগঞ্জের আপামর মানুষের পাশে থেকে আগামী দিনে মানুষের জন্য ভালো কাজ করতে চায়। এই জন্য সেই শপথ নিয়ে আজকে নমিনেশন দিতে চলেছে। কি নাম ওনার? ওনার নাম শান্তি রায়। বিজেপি প্রার্থী বদল নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো বাড়তি সুবিধা দেখছে না, এমনটাই জানালেন ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এই মন্তব্য করেন। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে মনোনয়ন জমা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামমোহন রায় বলেন, ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী বদল হয়েছে কিনা তা তৃণমূলের কাছে কোনো অ্যাডভান্টেজ নয়। তার কথায় ময়নাগুড়ির মানুষ, যাদের আমরা গণদেবতা বলি, তারা আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। তিনি আরও জানান, প্রথমে বিজেপির প্রার্থী হিসেবে কৌশিক রায়ের নাম ঘোষণা করা হলেও তার বিরোধিতায় দলীয় কর্মীরাই পার্টি অফিসে তালা লাগান। পরে ডালিম রায়ের নাম ঘোষণা করা হলেও তাতে ক্ষোভ প্রশমিত হয়নি, বরং কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। রামমোহন রায় কটাক্ষ করে বলেন, যে দলের কর্মীরাই নিজেদের প্রার্থীর প্রচার করতে অনীহা দেখান, সেই প্রার্থীরা সাধারণ মানুষের পাশে থাকবেন কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে। শেষে তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ির মানুষই বিজেপিকে স্থায়ীভাবে তালা লাগিয়ে দেবে। তাদের প্রার্থী কে বদল হলো, কে থাকলো, সেটা আমরা অ্যাডভান্টেজ মনে করি না। তার কারণ ময়নাগুড়ির গণদেবতা ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে, ময়নাগুড়ির গণদেবতা ভরসা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোথা দিয়ে কোথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন বান্ডির ঝড়ে যেভাবে 6 ঘন্টার ব্যবধানে কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ময়নাগুড়ির মানুষ ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কে থাকলো না সেটা আমাদের ফ্যাক্ট করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, কিছুদিন আগে, সম্ভবত 12 থেকে 13 দিন আগে তাদের কৌশিকবাবুর নাম ঘোষণা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি তাদের দলীয় কার্যালয়, বিজেপি দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। গতকাল আবার দেখলাম, গত পরশু আবার নতুন এক প্রার্থী হওয়াতে সেই জায়গায় তারা তালা লাগিয়ে দিচ্ছে। তাদের বিজেপির যারা সমর্থক আছে তারাই সংবাদ মাধ্যমে বলছে যে এই কৌশিকবাবু তো 5 বছর দেখিনি, আমরা ভোট প্রচারে কি যাব। আবার যখন ডালিম রায় প্রার্থী হচ্ছে তখন আবার তারাই বিক্ষোভ দেখাচ্ছে যে মানুষের পাশে কোনোদিন দেখেনি, ঘর থেকে কোনোদিন বেরোয় নাই। তো সেই জায়গায় তার হয়ে আমরা ভোট প্রচার কি হলো। বিজেপির যারা প্রার্থী তাদের প্রচার তাদের কর্মীরাই করছে, তারা মানুষের পাশে থাকে কি না থাকে। আমি শুধু একটা কথাই বলবো, তাদের কর্মীরা 2 বার তালা লাগিয়ে দিয়েছে। 2026-এ ময়নাগুড়ির গণদেবতা স্থায়ীভাবে তাদের তালা লাগাতে চলছে। তাদের মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা হলো। বৃহস্পতিবার মালবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করলেন মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের 2 বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা ও পুনা ভেংরা। এদিন বিকেলে মালবাজার শহরে সত্যনারায়ণ মোড়ে অবস্থিত বজরংবলী মন্দির এবং সুভাষ মোড়ে অবস্থিত দুর্গা মন্দিরে পূজা দেন 2 প্রার্থী। এরপরই মালবাজার শহরের কলোনি ময়দান থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা করেন 2 প্রার্থী। কলোনি ময়দান থেকে মিছিল ঘড়ি মোড়, স্টেশন রোড, সুভাষ মোড় হয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়। এরপরে বিজেপির 2 কেন্দ্রের 2 প্রার্থী এবং তাদের সাথে 4 জন করে প্রতিনিধি মহকুমা শাসকের কার্যালয়ে প্রবেশ করেন। মনোনয়নপত্র দাখিল করবার পূর্বে আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপি নেতা মনোজ টিগ্গা মিছিলে পা মেলান। মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপির দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। কার্যত উৎসবের পরিবেশে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন 2 কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থীরা জয়ী হবেন। চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ শিক্ষা, স্বাস্থ্য, শিল্প স্থাপনের মধ্য দিয়ে কর্মসংস্থানের নতুন দিগন্তের পথ প্রশস্ত হবে। দুর্গা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পুনা ভেংরা জানিয়েছেন, রাজ্যে তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ছেয়ে গিয়েছে। কর্মসংস্থান সহ যাবতীয় পদক্ষেপ করা হবে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে। এদিন মনোনয়নপত্র দাখিলের পূর্বে মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের 2 প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। দলীয় কর্মী সমর্থকেরা গেরুয়া বেলুন, দলীয় পতাকা, ঢাক ঢোল বাজিয়ে মনোনয়নপত্র জমায় অংশগ্রহণ করেছে। আজকে আমাদের কর্মসূচিটা নমিনেশন পত্র জমা দেওয়ার আছে।
তার আগে আজকে আমরা সকালে সকালে সবাই মিলিতভাবে এই এলাকার যত আমাদের কার্যকর্তারা আছে তাদের সাথে মিলে আজকে আমরা হনুমান মন্দিরে বজরংবলীজির আশীর্বাদ নিয়ে এখনই বাইর হয়েছি। এখন আমরা রাতখোলা ময়দানে যাব। সবাই আসবে, নাগরাকাটা এবং মালবাজার দুইটা প্রার্থীর পক্ষ থেকে লোক আসবে, তাদেরকে নিয়ে মিছিল করে আমরা আজকে এসডিও অফিসে নমিনেশনটা জমা দেব। এবারে কীভাবে প্রচার করছেন আপনারা, ইস্যুটা কী দিচ্ছেন মালবাজারে? মালবাজার ইস্যুটা অনেক আছে, সবার আগে আছে দুর্নীতি, ভ্রষ্টাচার এবং যে নামে ডেভেলপমেন্টের নামটা বলছে সেটা ডেভেলপমেন্ট না, ও নিজের डेवलपमेंट करे जाच्छे सेटा मानुष देखतेछे। देखिए, हमारे सनातन धर्म में कोई भी शुभ काम करने से पहले हमें मंदिर में माथा टेक के जाते हैं। वही आज मैं नामांकन करने के लिए जा रहा हूँ नगराकाटा का बीजेपी प्रार्थी की तरफ से। तो आज हमने माता का आशीर्वाद देने के लिए यहाँ दशा काली मंदिर में आए थे, माता आशीर्वाद लिया। अभी हमने हनुमान मंदिर माल में जाएंगे, वहाँ फिर आशीर्वाद लेंगे और फिर हम चलेंगे नामांकन देने के लिए। मुझे दुख होता है, आज मैं इस काली मंदिर के लिए चलसा के लिए मैंने 13 लाख रुपया मैंने दिया था यहाँ कुछ काम कराने के लिए, लेकिन कुछ राजनीतिक कारण और इनके राजनीतिक कारणों के साथ टीएमसी नेताओं के मुझे डिस्टर्ब करने की वजह से आज मैं ये काम नहीं कर पाया। मुझे वहाँ से डीएम ने वो फाइल मुझे वापस कर दिया। आशा करता हूँ आने वाला दिन फिर मैं जीत के आऊँगा और वो 13 लाख का काम मैं यहाँ पर जरूर करूँगा, ऐसा मुझे विश्वास है। यहाँ के लोगों का आशा था, मेरे काम होने से यहाँ पर बहुत सारी चीज़ यहाँ पर होना था, लेकिन इन्होंने इसलिए भेदभाव किया जो मेरा काम होने से यहाँ पर मेरा वोट बैंक हो जाएगा। इन्होंने मंदिर का भलाई नहीं सोचा, इन्होंने इस पर राजनीति किया। मैं उन्हें धिक्कार जनाता हूँ। आशा करता हूँ माँ का आशीर्वाद से फिर जीत के आऊँगा और मैं वो काम बचा हुआ काम जरूर पूरा करूँगा, ऐसा मुझे विश्वास है। মাল এবং নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা আজকে নমিনেশন দিচ্ছে, কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পরিবর্তনের হাওয়া চলছে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, সেখানে মালবাজার এবং নাগরাকাটা বিধানসভার এমএলএরাও থাকবেন। অর্থাৎ প্রথমবার আমরা অল্পর জন্য সিলেক্ট করে গেছিলাম, এবার ভারতীয় জনতা পার্টি গতবার আমরা নাগরাকাটা জিতেছিলাম, এবারও জিতবো। অর্থাৎ এখানে যে দুটি বিধানসভা সেই সাব ডিভিশনে মালবাজার এবং নাগরাকাটা দুটি বিধানসভায় আমাদের পুনা ব্যাংরাজি এবং সুপ্রামুদাকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। মাল বিধানসভায় মন্ত্রীর বিরুদ্ধে লড়াই, মাল বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর বিরুদ্ধে লড়াই, 15 বছরের এমএলএ তিনি, দেখুন কতটা লড়াই দিতে পারবেন? 5 বছর উনি সিপিএম এর এমএলএ ছিলেন, 10 বছর টিএমসির এমএলএ ছিলেন। সারা মালবাজার পাশে জানেন যে উনি মন্ত্রী থাকাকালীন কি কাজ করেছেন সাধারণ মানুষ ভালোভাবে জানে। ওনার বিধানসভা অন্তর্গত বাগানপুর চা বাগান আছে, বালাবাড়ি চা বাগান আছে, একাধিক চা বাগানগুলো আছে। যে চা বাগানগুলো বন্ধ হয়ে আছে এবং বন্ধ না থাকলে খোলা থাকলে চা বাগানের শ্রমিকরা কাজ করতে তারা বেতন পাচ্ছে না, কোনো কর্ণপাত করেনি এবং এই শ্রমিকদেরকে আন্দোলন আমরা একদিনও দেখিনি যে মাননীয় মন্ত্রী এখনো এই শ্রমিকদের বাড়িতে গিয়েছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন কিংবা তাদেরকে নিয়ে আন্দোলন করেন, সেটা আমাদের কোনোদিনও চলতে পারে। প্রচার অভিযান জলপাইগুড়ি সদর বিধানসভা কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্তর। জলপাইগুড়ি সদর বিধানসভার কংগ্রেস প্রার্থী পেশায় শিক্ষক সুদীপ্ত মহন্ত আজ জলপাইগুড়ি শহরের থানা মোড়, মার্চেন্ট রোড, সমাজপাড়া সহ শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলিতে প্রচার অভিযান চালিয়ে যান। পাশাপাশি পথচলতি মানুষ ও সাধারণ দোকানদার সাথেও তিনি কথা বলেন। তিনি আশাবাদী এইবারের নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি বিজয় লাভ করবেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপি তৃণমূলের মতো নমিনেশন জমার সময় ঢাকঢোল বাজিয়ে উল্লাস করে নমিনেশন দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের সাথে সাধারণ মানুষের আশীর্বাদ রয়েছে। প্রচারে তো একদম পুরা ফুল ফ্রেমে নেমে গেছেন, হ্যাঁ, কি দেখছেন? প্রচুর সাড়া পাচ্ছি, লোকজন যেভাবে আমাকে অভ্যর্থনা যাচ্ছে, যেভাবে বুকে জড়িয়ে ধরছে, আমি সত্যি সার্থক। মানে একজন জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে আমি খুব খুশি যে মানুষ আমাকে সাড়া দিচ্ছে। তৃণমূল বিজেপি যেখানে ঢাকঢোল নিয়ে তার নমিনেশন জমা দিতে যাচ্ছেন, সেখানে আমাদের ঢাকঢোল দরকার নেই, মানুষের আন্তরিকতাই আমার সম্বল, সেটা নিয়ে এগিয়ে যাচ্ছি। ঢাকঢোল, সানাই, বাঁশি ওগুলো নিয়ে প্রয়োজন নেই। ভালো সাড়া পাচ্ছেন। হনুমান মন্দিরে পুজো দিয়ে ভক্তদের সাথে কথা বললেন জলপাইগুড়ি সদর বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী।
আজ হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরে পুজোতে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি সদর বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। তিনি আজ জলপাইগুড়ি শহরের হনুমান মন্দিরে ভক্তদের সাথেও কথা বললেন, পাশাপাশি সেখানে পুজো দিলেন। জনসংযোগের মাধ্যমে তিনি তার ভোট প্রচার করলেন। ভক্তদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, জলপাইগুড়ি উন্নয়ন নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এর পাশাপাশি বিকেলে শহরের বিভিন্ন জায়গায় জনসংযোগ যাত্রা করেন বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেব অধিকারী মহাশয় আপনাদের বাড়ির সামনে সবার আশীর্বাদ দিচ্ছে, আমাকে সবাই দুহাত তুলে আশীর্বাদ করছে। আগামী 23শে এপ্রিল ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে পদ্ম বলে তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাকে আশীর্বাদ করছে। তৃণমূল বলছে নাকি তারা সব আসনই পাবে, আপনাদের পরে মজা বোঝাবে জেতার পর। তাদের জেতার পরে 4ঠা মের পরে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা দেখতে পাবেন যে অবস্থা তৃণমূলের যারা আজকে বড় বড় কথা বলছে তাদের যে অবস্থা হবে নিজেরাই খুঁজে পাবে। নিজের গর্তে ইঁদুর যেমন গর্তে নিচে ঢুকে যায়, তৃণমূল নেতাই গর্তে নিচে ঢুকে যাবে। আসাম থেকে দিল্লি যাওয়ার পথে বড় সড় সাফল্য পেল রেলওয়ে পুলিশ। ডাউন কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস থেকে 14 জন বাংলাদেশি নাগরিককে আটক করল আরপিএফ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি রোড স্টেশনে তল্লাশি চালানোর সময় দিল্লিগামী ট্রেন থেকে সন্দেহজনকভাবে যাতায়াত করা এই যাত্রীদের আটক করা হয়। ধৃতদের মধ্যে 4 জন নাবালকও রয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বাংলাদেশের একাধিক পরিচয়পত্র উদ্ধার হয়, যা তাদের পরিচয় নিশ্চিত করে। তল্লাশিতে উদ্ধার হয়েছে 5টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বারকোড মোবাইল, মালয়েশিয়ান মুদ্রা, পাশাপাশি জাল আধার ও প্যান কার্ডও। প্রাথমিকভাবে অনুমান, ভুয়ো নথি ব্যবহার করে তারা অন্যত্র যাওয়ার চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জিআরপির হাতে তুলে দিয়েছে আরপিএফ। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। ভোটের আবহে কয়জনকে গ্রেপ্তার করেছেন, এরা কারা, কি বিষয়? ভোটের আমাদের নাকা চেকিং চলছিল, তো নাকা চেকিংয়ের সময় আমাদের কাছে ইনফরমেশন দিচ্ছে, অ্যাজ পার সোর্স ইনফরমেশন আমরা এই সাসপেক্টেড পার্সনটা আমরা ডিটেন করি, তাদেরকে চেক করি। আজকে আধার কার্ডটা দেখে আমাদের সাসপেক্টেড হয়, তাদের আমরা ডিটেন করি। তারপরে রোড স্টেশনে নিয়ে আসি আর্থিক অফিসে, তো ইন্টারভিউশন আমরা জানা যায় এরা বাংলাদেশে। কতজন এরা? 14 জন। কোথাকার বাসিন্দা এরা সব বাংলাদেশে। কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট? বরিশাল, বাগেরহাট। কোথা থেকে কোথায় যাচ্ছিল, কি কি পাওয়া গেছে? সেটার কাছে কি পাওয়া যায়? ফেক আধার কার্ড আর কারেন্ট কিছু নেই। মালয়েশিয়ার একটা নোট পাওয়া যায়। মোবাইল পেয়েছে, কিছু মোবাইল ছিল, প্যান কার্ড, একজনের কাছে প্যান কার্ড ছিল, এটিএম কার্ড ছিল। আর বলছি যে এদেরকে কোর্টে পাঠানো হবে, এরা আমরা জিআরপিকে হ্যান্ড ওভার করে দেবো, ওনারা আমি লিগাল প্রসিডিউর। বলছি যে কোথা থেকে উদ্ধার হয়েছে এটা? রোড স্টেশন। কোথায় যাচ্ছিল, কোথা থেকে, কোন ট্রেনে? নর্থ ইস্টে জেনারেল বাস থেকে বলতে হবে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? কামাখ্যা থেকে দিল্লি যাচ্ছে। টিকিট ছিল? এদেশে কোনো টিকিটে ছিল না। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিপ্লব দত্ত, ইন্সপেক্টর আরপিএফ জলপাইগুড়ি। এর মধ্যে মহিলা, পুরুষ এবং বাচ্চা? হ্যাঁ। কারা কারা? মহিলা 5 জন, পুরুষ 5 জন, মহিলা 4 জন, মাইনর বাচ্চা। জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো হনুমান জন্মজয়ন্তী উৎসব। কদমতলা গাছবালা হনুমান মন্দিরের উদ্যোগে হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার রাতে বহিরাগত শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানের কয়েক হাজার ভক্তদের জন্য বিভিন্ন ধরনের প্রসাদ বিতরণ করা হয়েছিল মন্দির কমিটির তরফে। পাশাপাশি হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে দর্জিপাড়া হনুমান মন্দিরের উদ্যোগে এক যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এই যজ্ঞতে জলপাইগুড়ির শহরের বিভিন্ন এলাকা থেকে হনুমান ভক্তরা এখানে সামিল হন। এদিন সকাল থেকেই হনুমান ভক্তরা এই যজ্ঞতে অংশগ্রহণ করেন। হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে এখানেও প্রসাদ বিতরণের আয়োজন করে দর্জিপাড়া হনুমান মন্দির কমিটি। কালকে বজরংবলীর জন্মদিন, তার উপলক্ষে আজকে বহিরাগত শিল্পী দ্বারা আজকে বজরংবলীর ভজন কীর্তনের প্রোগ্রাম করা হচ্ছে। আজকে ভজন কীর্তনের প্রোগ্রাম বহিরাগত শিল্পী দ্বারা। আর কয়দিন চলবে এটা? 3 তারিখ অবধি চলবে। কালকে বজরংবলীর জন্মদিন, কালকে সকালে পূজা হবে, তারপরে সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে আর অঞ্জলি দেওয়া হবে। সবাই ভক্তরা এসে কালকে প্রণাম করবেন আর প্রসাদ গ্রহণ করবেন। আজকে আমাদের কীর্তন হচ্ছে, বাইরে থেকে আসাম থেকে আমাদের গায়ক আসছে,
আর এদিকে আমাদের ভান্ডারাও চলছে, প্রায় 2-3 লোকের প্রোগ্রাম আছে আমাদের ভান্ডারাতে। এখনই 9টার দিকে শুরু হয়েছে, যতক্ষণ চলার বাবার ইচ্ছে ততক্ষণ চলবে। এই কয়দিন যে উৎসব চললো কি বলবেন? এটা খুব আনন্দের ব্যাপার, আর পাবলিক সাপোর্টও খুব পেয়েছি আমরা, সবাই খুব উৎসাহিত। আর কালকে মেন উৎসব আছে, কালকে বাবার মেন হনুমান জয়ন্তী, তো কালকে আমাদের এখানে প্রচণ্ড ভিড় হবে। আজকে ভান্ডারাটা আজকে করলাম। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। চল্লিশ বছর আগের নকশায় রয়েছে জনগণের রাস্তার উল্লেখ। গা জোয়ারি করে উন্নয়ন আটকে রাখার অভিযোগ উঠল এক নাগরিকের বিরুদ্ধে। ঘটনাটি তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক ব্যক্তি এই পথটিকে ব্যক্তিগত দাবি করে আদালত থেকে রায় বার করে কার্যত সমস্ত ধরনের সংস্কার আটকে দিয়েছে। পৌরসভাও সম্প্রতি নির্দিষ্ট রাস্তাটির অর্ধেক সংস্কার করেই বন্ধ করে দেয় কাজ। বৃহস্পতিবার এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পাড়া পড়শিদের অভিযোগ, 40 বছর আগের নকশায় এটি জনগণের রাস্তা বলেই উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে কার মদতে উক্ত ব্যক্তি রাস্তাটিকে নিজের বলে দাবি করছে? অবরোধ করা হয়েছে এই কারণে যে এই রাস্তাটা অর্ধেকখানি হয়েছে, ঠিক আছে, বাদ বাকিটা হয় নাই। তার কারণ কি, এই রাস্তাটা নাকি এই বাড়ির লোকের, ঠিক আছে। যদি এইটাই হইতো তাহলে এই রাস্তার উপর দিয়ে মিউনিসিপ্যালিটি জলের পাইপলাইন কীভাবে যায়, আর 40 বছর আগের ম্যাপের মধ্যে এই রাস্তা কীভাবে উল্লেখ? এই বাড়ি একটা ফলস ইনজাংশন দিয়ে মোটামুটি 15টা ফ্যামিলিকে সাফার করাচ্ছে। আর এই বর্ষার মধ্যে অল্প বর্ষাতেই এইখানে যেই পরিমাণ জল দাঁড়ায় যায়, ঠিক আছে, একটা কোনো সাধারণ মানুষ এই দিয়ে যাতায়াত করতে পারে না। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা সবজিওয়ালার গাড়ি এখানে উল্টায় গেছে এই কালভার্টের জন্য, ঠিক আছে, যেটার জন্য প্রায় ওর 3-4 হাজার টাকার উপরে লস হয়ে গেছে। প্লাস এই রাস্তায় ভিতরে যদি কোনো বাড়িতে কোনো বয়স্ক লোক যারা থাকে তাদের যদি কোনো রকমের কোনো কিছু অসুবিধা হয়, কোনো একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত এদিকে ঢুকতে পারবে না। একটা জলের গাড়ি, একটা গ্যাসের গাড়িও ঢুকতে পারে না, গ্যাসের ভ্যানও ঢুকতে পারে না, টোটো পর্যন্ত ঢুকতে পারে না। সব রাস্তা হয়ে গেছে কিন্তু এই রাস্তাটা হচ্ছে। কাউন্সিলর কি বলে? কাউন্সিলর তো কোনো বক্তব্যই পেশ করে। রাস্তার অবস্থাটা একবার দেখেন, তারপরে আপনারা বলবেন। মিউনিসিপ্যালিটির নামে নাকি কেস হয়েছে, কাউন্সিলরের নামে নাকি কেস হয়েছে, তা একটা সদুত্তর হবে। 2 মাসের উপর হয়ে গেছে, কোনো রকমের কোনো স্টেপ নেওয়া হচ্ছে। আমরা এখানে প্রত্যেক দিন সাফার হচ্ছে। হাফ হয়েছে অথচ হাফ নেই কেন, কি কারণে? আমরা এই জবাবটাই চাই। কিন্তু কাউন্সিলর এই নিয়ে কোনো কথাই বলতেছে না। আমাদের এটা পাবলিক রাস্তা, এখান থেকে জলের পাইপ লাইন চলে গেছে, সরকারি রাস্তা। এখানে কি করে এটা রাস্তা ইনজাংশন জারি করে? এটা আমাদের জবাব, এটা আমরা জবাব চাই। এই জন্য অবরোধ করছেন? এই জন্য আমরা অবরোধ করছি। 81টি প্রজেক্টের মধ্যে 77টি প্রজেক্ট আমাদের কিন্তু সম্পন্ন হয়েছে, আরও কিছু কাজ চলছে। সেগুলোও আপনার পরবর্তীতে আর 1 মাস 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো এলাকার মানুষ মনে করতেই পারে যে তাহলে ওই 25% কাজ যেটুকু বাকি আছে বা অল্প একটু কাজ, সেটা ওই ভদ্রলোকের জন্য কেন হচ্ছে না। এখন ধরুন কেউ যদি মামলা করে,
আমাকে মামলা আমার বিরুদ্ধে মামলা করেছে, পৌরসভার বিরুদ্ধে মামলা করেছে যে ওখানটা দিয়ে যাতে আমরা রাস্তা করতে না পারি, অথচ ওটা কমন প্যাসেজ, ওটা দিয়ে মানুষ চলাচল করে। তো ন্যাচারালি সেখান দিয়ে সমস্ত লাইন গেছে, ড্রেন আছে, তো মামলা করলে তো হলো না। সেটা আমরা আদালতে যেহেতু বিচারাধীন, সে আদালতে গিয়ে আমরা তার জবাব দেবো। কিন্তু এলাকার উন্নয়ন করতে গেলে এরকম যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমাদের বিরুদ্ধে আপনি ওই মামলা করে উন্নয়নের কাজ আটকাবেন, এটা সম্ভব হবে না। আমি কাউন্সিলর হিসেবে আমার বিরুদ্ধে 1000 মামলা করব, তাও আমরা এলাকার উন্নয়নে আমরা কিন্তু ভূমিকা গ্রহণ করবো, আমরা এলাকার পৌর কমিটি। সুতরাং এই নিয়ে এলাকার মানুষের ক্ষোভ থাকবে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে ক্ষোভ তারা ব্যক্ত করেছেন, আর আমরাও আদালতের ব্যাপার, আদালতেই আমরা সেই উত্তর দিয়ে দেবো এবং আমাদের ডেভেলপমেন্টের কাজ যেটা চলছে 3 নম্বর ওয়ার্ড জুড়ে সেটা আমরা এগিয়ে নিয়ে যাবো। তাদের বক্তব্য যে তারা কেন হ্যাপার হচ্ছে, মানে ওই জায়গাটা কেউ যদি কোনো ভদ্রলোক যদি এখন মামলা করেন কোনো একটা জায়গার উপর, কোনো একটা রাস্তার উপর, কোনো একটা জমির উপর, নিজের জায়গা বলে যদি তিনি মামলা করেন, এটা তো কোর্টেই বোঝাতে হবে। সেটা তার রাস্তা অবরোধ করে তার সে সমস্যার সমাধান হবে না। আপনি তো আদালত অবমাননার দায়ে পড়বেন যদি আপনি এরকম করেন, সেটা তো করা যাবে না। আদালতে একটা মামলা হয়েছে, সেই জবাব আমাদের আদালতে দিতে হবে এবং সেখানে আমরা বলবো যে আমরা ওইটা কমন প্যাসেজ আছে, ওইটাখান দিয়ে আমাদের রাস্তা করতে দিতে হবে। সেটা আমরা কি বলবো সেটা তো আমরা সেই সঠিক সময়ে কোর্টে আমরা উপস্থিত হয়ে জানাবো। এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করছি যে কাউন্সিলরের নামে মামলা করে, পৌরসভার নামে মামলা করে উন্নয়ন আটকানো যায় না। এরকম 1000 মামলা হোক, উন্নয়ন আমরা ঠিক করেছি। জলপাইগুড়ির তৃণমূলের উদ্যোগে শহরে হনুমান জয়ন্তী পালন করা হলো। বৃহস্পতিবার শহরের মাসকালাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দির থেকে মিছিল শুরু হয়ে শহরে পরিক্রমা করে মমতাময়ী ও হনুমান জয়ন্তী উৎসব কমিটি ব্যবস্থাপনায় সদর বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে এদিন মিছিল হলো। হলুদ শাড়ি পরে মিছিলে অংশগ্রহণ করেছিলেন মহিলারা। পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, উপপুরপ্রধান সন্দীপ মাহাতো, বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি, টাউন ব্লক তৃণমূলের সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ভোট প্রচার বলে দাবি তৃণমূলের। জলপাইগুড়ি সদর বিধানসভার সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি ভোটের প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের ভোটকেই প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে যারা খেটে খাওয়া মজদুর রয়েছেন তাদের সাথে কথা বলছেন তিনি বারবার। টোটো চালকদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তাদের সাথে কথা বলেন। কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল সরকার টোটো চালকদের উপর চরম বিপত্তি এনেছে রেজিস্ট্রেশনের নামে। কয়েক হাজার টাকা তাদের থেকে নিয়েছে, তাই এদের সঠিক পথ দেখাতে পারে একমাত্র বামপন্থীরাই, এমনটাই তারা মনে করছেন। জলপাইগুড়ি জেলায় আমাদের কারা করছে না করেছে আমাদের কিছু দেখার দরকার নেই। তো আমাদের প্রশ্ন এটাকে নিয়ে কেউ তো আন্দোলন করে না, এটা নিয়ে তো কেউ আন্দোলন করে না। আগে ভোটটাকে ওঠাইতে হবে, তারপর এইটা নিয়ে একমাত্র আমরাই আন্দোলন করতেছি, আর কেউ কোনো আন্দোলন করতেছে না। দেখতে হবে ভোটার গুলাকে আগে ভোটটা উঠাইতে হবে। ঠিক একদম ঠিক, একদম ঠিক। আগে ভোট হবে না তো একদম ঠিক। এগুলা যদি তোমরা যদি না দেখো বা কেউ যদি এখন তো মনে করো জনগণ পার্টির মধ্যে এখন কেউ না আছে, এখন তো আমাদের জনগণ এখন খেপে গেছে। এটা মনে করো খেপে মানে একদম মানে শেষের দিকে। ঠিক, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? আজকে এই মুহূর্তে আমরা সারা জলপাইগুড়ি শহরে যে টোটো যে চালকদের যে স্ট্যান্ডগুলো, সেই টোটো স্ট্যান্ডগুলোতে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে প্রচারের ইয়ে এবং আমাদের যে কথাগুলো সেগুলো তাদেরকে বলছি। এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে টোটো চালকদের উপরে একটা ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যে রেজিস্ট্রেশন করতে হবে 4000-3000 টাকার বিনিময়ে। এবং সেই সময় এই লাল ঝান্ডা এই টোটো চালকদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সংগঠিত করেছিল, টোটো চালকদের সঙ্গে নিয়ে আন্দোলন করে সেটাকে মে মাসের 31 তারিখ অবধি কিন্তু স্থগিত রাখা হয়েছে। তাই এখানে টোটো চালকদের বক্তব্য যেটা, তারা বলছেন যে আজকে যদি এই সরকারটাকে আবার নিয়ে আসা হয়, তাহলে হচ্ছে এই সরকার আবার এই নিয়মটাকে লাগু করবে। তারা বলছে এবার পশ্চিমবঙ্গ থেকে এই জোড়াফুল তৃণমূলের সরকার সরিয়ে দেবে। এবং তার সাথে এটাও বলছে তারা যে শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এই নিয়ম চালু হয় এবং শুভেন্দু অধিকারী নিজের নিয়ম বলে 70 জন এমএলএ থাকা সত্ত্বেও বিধানসভার ভেতরে
বিজেপির কোনো এমএলএ এই নিয়মের বিরুদ্ধে কোনো কথা বলেনি। তাই টোটো চালকরাই বলছে যে বিজেপির মনেও একই অভিসন্ধি আছে যে তারা ক্ষমতায় আসলে টোটো চালকদের ওপর এই জুলুমটা তারা চালাবে। তো তাই বলছে যে আমরাও বলছি যে আপনাদের কথা যারা বলবে, আপনাদের এই দাবিগুলো যাতে বিধানসভায় নিয়ে যাওয়া যায়, যেরকম রাস্তার যেই আন্দোলন, সেই আন্দোলনে আমরা পাশে ছিলাম, আপনাদের আন্দোলনটাকে যাতে আমরা দাবিটাকে বিধানসভার ভিতরে নিয়ে যেতে পারি, সেজন্য লাল ঝান্ডার যে যারা প্রার্থী আমাকে তারা তাদের কাছে ভোট চেয়ে আমরা ভোটের আবেদন করলাম। গ্যাস বুকিং নেওয়ার পরেও নির্দিষ্ট সময়ে সরবরাহ নেই, ভোগান্তিতে সাধারণ মানুষ। শিলিগুড়ি শহরের আশ্রমপাড়া এলাকায় সকাল থেকেই গ্যাসের দোকানের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্যাস বুকিং নেওয়ার পরেও নির্দিষ্ট সময়ে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথেই ছেড়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। সেখানে তিনি লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এদিন গৌতম দেব জানান, আগামী দুদিনের মধ্যে গ্যাস সরবরাহকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাতেও সমস্যার সমাধান না হলে প্রয়োজন হলে এইচপি গ্যাসের সদর দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি। লোকে পাচ্ছে না, সমস্ত এস্টাবলিশমেন্টগুলো বন্ধ হচ্ছে। এখানে 2টো পর্যন্ত দেয়, 2টোর পরে করে দেয় বন্ধ, লোকগুলো ফিরে যায়। যারা স্লিপ পায় তারা গিয়ে দেখে গোডাউন বন্ধ, তারপরে আবার ওই স্লিপটা ক্যান্সেল হয়ে যায়, আবার লাইনে দাঁড়িয়ে নতুন করে দিতে হয়। এটা এইচপি আর আইওসি দুটোই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। আইওসিতে অত আমি রিপোর্ট পাইনি, কিন্তু আইওসি কমার্শিয়ালে ভয়ঙ্কর ব্ল্যাক হচ্ছে, আর এইচপি তো বলারই কথা না। আর রন্ধনিকাকে নিয়ে প্রচুর অভিযোগ, রন্ধনিকা এই জিনিসটা সারা বছরই করে। এইচপি সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, কেন্দ্রীয় সরকারের এসব বিভাগ, তারা পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকার, দিনের পর দিন এটা হচ্ছে, কোনো মনিটরিং নেই। মেয়র হিসাবে আমি মিটিং করেছি, আজকে রাস্তায় নামলাম। আমি এখন একটু পরে ফিরে যাব, ফিরে গিয়ে আমি পুরসভা থেকে তাদের সাথে আজকে কন্ট্যাক্ট এখন করছি। আমি 3 তারিখে ফলো আপ মিটিং ডাকবো, তাতে ফয়সলা না হলে আমাকে রাস্তায় নেমে যা করার করতে হবে। এটা হতে পারে না। এইচপি যদি এই জিনিসটা করে, তার অফিস আমি অবরুদ্ধ করে দেব। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, তাদেরকে ন্যায়সঙ্গতভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে। 15 দিন আগে আমি মিটিং করেছি, সমস্ত আমি ডেটটা মনে নেই, কর্পোরেশনের সবাইকে নিয়ে ইন প্রেজেন্স অফ অল প্লেসেস। তারপরে এই জিনিস হবে কেন? তারা বলেছে এক, করেছে এক। আমি এখনই ফোনে যোগাযোগ করছি অফিসে গিয়ে, এখান থেকে তো এইভাবে করা যায় না। 2 তারিখ আমার নমিনেশন আছে, 3 তারিখে আমি আবার ওর সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং ডাকবো। তারপর যদি ওরা সিচুয়েশন ঠিক না করে, কালোবাজারি বন্ধ না করে, তাহলে যা ব্যবস্থা নেওয়ার নেব। বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। সকালে শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে জনসংযোগে যান তিনি। সেখানে মর্নিং ওয়াকে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ। এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের মতামত শোনেন তিনি। পাশাপাশি মাঠে উপস্থিত যুবকদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলায়ও অংশ নেন বিজেপি প্রার্থী। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতির লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগী কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন শঙ্কর ঘোষ। আমার হাঁটুর অবস্থা খুব একেবারে ডিএম, মেয়র সাহেব আর এসজেডি এর সিও এরা করতে দেয়নি, অনশনও করেছে, এই নিয়ে অসংখ্যবার বলেছি। ফলে কি কাজ করেছি, এটা যেরকম একটা পরিসংখ্যান, আরেকটা পরিসংখ্যান আছে, সেটা হচ্ছে শহরের মানুষের মাথা নিচু করিনি। যেখানে শহরের স্বঘোষিত অভিভাবক চোরে চোরে মাস্তুতো ভাই এই আখ্যায়িত হয়েছে। মুঝে তো কোই নেই বলতা হ্যায়, কোই নেই বলতা হ্যায়, ঠিক হ্যাঁ। তো এটাও যেরকম একটা বিষয়, রাজনীতি বিভিন্ন দৃষ্টি দিয়ে দেখা, ফলে এই প্রশ্নের উত্তর একটু বড় হয়, সেই তবু যতটা সংক্ষেপে পাওয়া যায় বললাম। মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনকে চিঠি করেছে, মানে চিফ ইলেকশন কমিশনারকে চিঠি করেছে, 30,000 ভুয়ো ফর্ম জমা দেওয়া হয়েছে, সেই বিষয়ে কী বলবেন? দেখুন, এসআইআর শুরুর পর থেকেই মুখ্যমন্ত্রী নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে। এবার চিঠি করলে তো হবে না, চিঠির থেকেও ভালো বিষয়, উনি তো একজন বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ,
সুপ্রিম কোর্টে গিয়ে ওনার কাছে তথ্য প্রমাণ থাকলে সুপ্রিম কোর্টে যান। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সিও সাহেবের ওখানে ফর্ম জমা দেওয়া যেতে পারে, তার স্ক্রুটিনি করে ডিও, হ্যাঁ, এবং ইআরওরা এই কাজে ব্যবহৃত হয়। ইআরওরা পরবর্তীকালে ডিওর ক্ষমতা আছে এই নাম তোলা। ফলে আগে ভাগে এই ধরনের অসত্য বা বিভ্রান্তিকর তথ্য একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী দেন। ভোট বড়বালাই, তাই রামনবমীর পর হনুমান জয়ন্তীতেও ময়দানে তৃণমূল নেতৃত্ব। বিজেপির দাবি, ভোটের আগে ভক্তি দেখাচ্ছে তৃণমূল নেতারা। হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষে ওদলাবাড়ি বিধানপল্লী দুর্গা মন্দির থেকে বিশাল একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সংকটমোচন হনুমান মন্দির কমিটির নামে এই শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পুরো আয়োজনে তদারকিতে রয়েছে। মূল উদ্যোক্তা সোনু গুপ্তা ও তিতাস কর দুজন এই যুব তৃণমূলের নেতৃত্বে রয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা শুরু হয়। বিশেষ আকর্ষণ হিসেবে বহিরাগত শিল্পীদের উপস্থিতিতে শোভাযাত্রায় শিব তাণ্ডব নৃত্য প্রদর্শন করা হয়। অন্যদিকে ওদলাবাড়ি কালী মন্দির থেকে বেলা ১টা নাগাদ আরেকটি র্যালি বের হয়। গোটা ওদলাবাড়ি শহর পরিক্রমা করে এই র্যালি। র্যালির অন্যতম সদস্য জয়দেব সরকার বলেন, প্রতি বছরই আমরা হনুমান জয়ন্তী পালন করি, আর আজ দেখছি তৃণমূলও হনুমান জয়ন্তী উপলক্ষে বড় র্যালি করেছে। সামনে যেহেতু ভোট, সেই জন্য সাধারণ মানুষকে দেখাচ্ছে যে তারা হনুমান ভক্ত। ঠেলায় পড়ে এখন হিন্দুত্ববোধ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাতে লাভ নেই, সাধারণ মানুষ বুঝে গিয়েছে এবার বিজেপিই ক্ষমতায় আসছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা তথা এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সোনু গুপ্তা বলেন, ১৫ বছর ধরে আমরা হনুমান জয়ন্তী পালন করে আসছি। যারা উল্টাপাল্টা কথা বলছে তাদের মতলব ভালো না, তারা মিথ্যা রাজনীতি করছে। এত বড় অনুষ্ঠানে সব রাজনৈতিক দলেরই লোক রয়েছে। এদিন আবার এই দুটি বড় র্যালিকে ঠান্ডা পানীয় জল এবং শরবত খাওয়ান এলাকার মুসলিম সংগঠনের যুবকেরা। তাদের বক্তব্য, আমাদের এলাকায় ভাইচারা সব সময় বজায় থাকে। মুসলিমদের অনুষ্ঠানে হিন্দুরা এগিয়ে আসে, আর হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরা এগিয়ে আসে। 15 সাল থেকে এরকম র্যালি বের করতেছি, দেখতে পাচ্ছেন মানুষগুলো কি সুন্দর এনজয় করতেছে। দেখেন, এত বছর থেকে তো এখানে পূজা হচ্ছে, মানুষদেরকে যদি দল নিয়ে নেয় ওদেরকে আমরা কিছু বলতে পারবো না। ওদের মেন্টালিটি এরকম আছে যাতে মানুষকে দেখে দল ওরা ভালো লাগে। এটা প্রত্যেক বছর সংকট মোচন মন্দির থেকে হয়, এবছরও সংকট মোচন মন্দির থেকে হচ্ছে। এরা অন্য মন্দির থেকে বেড়েছে, আমাদের জানা নেই। না, এটা কোনো রাজনীতি নেই। हमारा सोनू गुप्ता वो लोग भी करते हैं और वो लोग ऐसे कुछ होता है, हम लोग भी करते हैं। आज हनुमान जी का रैली है, वो रैली में हम लोग पानी और शरबत का द्वार किए जी। हम लोग तो 3000 आदमी का रखे, बहुत अच्छा लग रहा है, हम लोग भी बहुत एंजॉय कर रहे हैं। यहाँ पे भाईचारा हम लोग हमेशा बना रहता है और बना रहेंगे। नहीं, हम लोग बहुत साल से कर रहे हैं जी जी। साहिल शेख আমাদের যে কমিটি আছে, কমিটির নাম আছে আশরাফি ইন্তিজামিয়া কমিটি উদলাবাড়ি। দক্ষিণ কালী মন্দির থেকে শুরু হয়েছে, প্রত্যেকবারই আমরা করি, আর অনেক জায়গা থেকে আসছে, আমাদের সাথে যুক্ত হয়েছে। এবার তৃণমূলের থেকেও কিন্তু নতুন করে রামনবমী হনুমান জয়ন্তী র্যালি বের করেছে দেখানোর জন্য। ওরা তো ভক্ত না, ওরা ভোটের ভক্ত। ওরা ভোটের জন্য হিন্দুদেরকে দেখাচ্ছে আমরা ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু এরকম করে লাভ নেই। আগামীতে জানিয়ে গেছে হিন্দু যত আছে আমাদের সরকারকে চেঞ্জ করবে, কোনোদিনও বেরোয় না। আমাদেরকে কত মারধর করেছিল, আমরা হিন্দু সমাজ পরিচালনা করি বলে এই র্যালিতে, হ্যাঁ র্যালির জন্য অনেক মার দাঙ্গা হয়েছে আমাদের। হ্যাঁ, আজকে ওনারাই বের করছে, লোককে দেখাচ্ছে। কেন? জনগণ বুঝে গেছে, হিন্দু সমাজ বুঝে গেছে, সামনে ভোটের জন্য শুরু করেছে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি
বৃদ্ধি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। আমি কিং নই, কিং মেকার। গরুবাথানে ভরত ক্ষেত্রের নির্বাচনী সভায় এভাবেই নিজের বক্তব্য পেশ করলেন বিমল গুরুং। গরুবাথানে নির্বাচনী সভায় বিজেপি প্রার্থী ভরত ক্ষেত্রের সমর্থনে জোরালো প্রচার চালালেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। গরুবাথান ধর্মশালায় আয়োজিত এই সভায় জিটিএর 43, 44 এবং 45 নম্বর সমষ্টি থেকে মোর্চা সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজের বক্তব্যে বিমল গুরুং বলেন, আমি কিং নই, তবে কিং মেকার আমি। তিনি 2007 থেকে 2017 সাল পর্যন্ত গোর্খাল্যান্ড আন্দোলনে গরুবাথানের সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন এবং গোর্খা ও স্বাভিমান রক্ষায় বিজেপি প্রার্থী ভরত ছেত্রীকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি আরও জানান, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তাকে দার্জিলিং আসনের প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে বিজেপির প্রার্থী রাজু বিস্টকে জেতানোর দায়িত্ব নেন। গোর্খা জনমুক্তি মোর্চার ব্যানারে আয়োজিত এই সভায় শেষ মুহূর্তে উপস্থিত হন প্রাক্তন ভারতীয় হকি দলের গোলরক্ষক ও অধিনায়ক ভরত ছেত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এলাকার মানুষের চাহিদা পূরণে কাজ করার আশ্বাস দেন। नेशनल प्लेयर आज भारत छेत्री को देना चाहता हूं। इसका सत्ता में मादरी हाट का सीट आपको दे दूंगा। मलाई फोन करे उहाँले भन्नुभएको थियो, मैले भने ये नहीं होगा अमित जी, ये नहीं होगा भनेर भने उहाँले भन्नुभयो, विमल जी आप तो मेरे संग में इतना रिलेशन है, अच्छा है, आपके लिए तो नीचे का सीट भी दे रहा हूं और दार्जिलिंग का सीट भी दे रहा हूं। ये नेशनल प्लेयर है और गोरखा गौरव है। गोरखा का इज्जत करना चाहता हूं मैं, गोरखा स्वाभिमान करना चाहता हूं, इसलिए मैंने भारत छेत्री को देना चाहता हूं। ये नरेंद्र मोदी जी का अपील है, मैं आपको रिक्वेस्ट करना चाहता हूं। ये बोली मैंने त्यो रिक्वेस्टलाई मैले के हदसम्म मानेको थिइनँ, तर मैले फेरि बातमा किन मान्नु पर्यो भन्दाखेरि मसँग मेरो जातिको मुद्दा छ, मसँग मेरो जातिको मुद्दा छ, मसँग मेरो सम्पूर्ण पहाड तराई डुवर्सको विषय छ। व्यक्तिगत स्वार्थको लागि राजनीति मैले कहिले पनि गर्न चाहिनँ। नीति स्वार्थको लागि आज हो भने मलाई नरेन्द्र मोदीजी र अमित शाहले नि गएको समयमा राजू बिष्ट उठ्ने जग्गामा चाहिँ विमल जी आप उठे, सब खर्च हम लोग करेंगे, लेकिन आप उठे भनेर भन्दाखेरि मैले भने मैं बनाने वाला आदमी हूं, बनने वाला आदमी नहीं हूं। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি কেন্দ্রের বাম প্রার্থীরা। তালিকায় রয়েছেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনও। বড়সড় সাফল্য রেলওয়ে পুলিশের। জলপাইগুড়ি রোড স্টেশনে তল্লাশি চালিয়ে দিল্লিগামী ট্রেন থেকে ভুয়ো নথি ব্যবহার করে অন্যত্র যাওয়ার চেষ্টায় থাকা যাত্রীদের আটক করল পুলিশ। জিজ্ঞাসাবাদে উদ্ধার হলো একাধিক বাংলাদেশি পরিচয়পত্র সহ অন্যান্য জিনিস। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।